আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার চ্যানেলের আরেকটু ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওটি আমি বেসিক্যালি তাদেরকে উদ্দেশ্য করে করেছি যারা মেডিকেল কলেজে চান্স পেয়ে গিয়েছে। অর্থাৎ আমার গত ভিডিওটি ছিল যারা মেডিকেল কলেজে চান্স পায়নি বাট পেতে চায়, যারা ডাক্তার হতে চায় তাদের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা যারা চান্স পেয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে, যারা মেডিকেল কলেজে আসতেছে আর কয়েকদিন পরেই। তো আমি তাদেরকে অভিনন্দন জানাই, কারণ আমি আগেই বলেছিলাম যে ডাক্তার হওয়ার প্রথম ধাপটাই কিন্তু হচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষা। অর্থাৎ যাদের এমবিবিএস ভর্তি পরীক্ষা তারা উত্তীর্ণ করে ফেলেছে, তারা কিন্তু ডাক্তার হওয়ার প্রথম স্টেপটা ক্লিয়ার করে ফেলেছে। এবং ডাক্তার হওয়ার তাহলে আরো কি কি স্টেপ আছে? আসলে স্টেপ তো অনেক স্টেপ আছে, ডাক্তার হওয়া কি আর এত সহজ? তো ডাক্তার তোমরা ইনশাল্লাহ হবা, তোমরা আমাদের ভবিষ্যৎ ডাক্তার হবা, তোমরা আমাদের দেশের কর্ণধার হবা ইনশাল্লাহ। তো আমি বেসিক্যালি ভিডিওটা তোমাদের উদ্দেশ্য করে এই জন্য করেছি, তোমরা এখন মেডিকেল কলেজে আসবা, তোমাদের নতুন মেডিকেল কলেজে অনেক নতুন নতুন বিষয় তোমরা এক্সপিরিয়েন্স করবা। তাই তোমরা প্রথম থেকে হচ্ছে মেডিকেল লাইফটা কিভাবে তোমরা যদি শুরু করো সেটা তোমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ, সেটাই আমি আলোচনা করব। অর্থাৎ তোমাদের মেডিকেল লাইফের ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে বেসিক্যালি আমি আলোচনা করব। মেডিকেল লাইফ সম্পর্কে একটু হালকা ইন্ট্রোডাকশন, তোমরা তো কয়েকদিন পর আসলে এমনি সব বুঝতে পারবা, ঠিক আছে? আস্তে আস্তে সবাই বুঝবা, সমস্যা নেই। তোমাদেরকে প্রথমে অনেক অনেক অভিনন্দন জানাই যে তোমরা ডাক্তার হওয়ার প্রথম স্টেপটা কিন্তু অলরেডি পার করে ফেলেছো। তো বেসিক্যালি একজন মানুষ তিনবার ডাক্তার হয়, ঠিক আছে? প্রথমবার ডাক্তার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন দিয়ে ফেলে, মানে যখন টিকে যায়, টিকে যখন সে ক্যাম্পাসে প্রথম আসে। তোমরা ক্যাম্পাসে যখন পা রাখবা প্রথমে একবার কিন্তু ডাক্তার হয়ে যাবো তোমরা, ঠিক আছে? আরেকবার ডাক্তার হবো তোমরা থার্ড ইয়ারে, ঠিক আছে, যেটা আমরা কয়েকদিন আগে হয়েছি। সেটা কেন? কারণ থার্ড ইয়ার থেকে হচ্ছে ওয়ার্ড ক্লাস শুরু হয়, অর্থাৎ তোমরা হচ্ছে ডিরেক্টলি পেশেন্টদের সাথে ইন্টারাকশন করতে পারবো থার্ড ইয়ার থেকে। ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে কিন্তু এই জিনিসটা নাই, ঠিক আছে? আমরা মেডিকেল কারিকুলাম নিয়ে আলোচনা করলে এগুলো আসবে। আর আরেকবার ডাক্তার হয় মানুষ যখন এমবিবিএস ফাইনাল পাস করে, অর্থাৎ যে সে একজন এমবিবিএস ডাক্তার যখন হয় তখন। তো তিনবার তোমরা কিন্তু একবার ডাক্তার হয়ে গেছে, ইনশাল্লাহ আরো দুইবারও তোমরা হতে পারবে। তবে মেডিকেলের পথটা কিন্তু অনেক লম্বা এবং এখানে অনেক কিছুই হবে। আমি আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা করব সামান্য। আচ্ছা, তাহলে আমি শুরু করি যে তোমরা চিনো নিশ্চয় আমাকে। আমি আবারও বলি, আমি রাফসান জামান। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এমবিবিএস ছাত্র। তো এখন মেডিকেল ফ্রেশারদের নিয়ে কিছু কথাবার্তা বলবো আমি ইনশাল্লাহ। তো প্রথমে তোমাদের সবাইকে এমবিবিএস এ স্বাগতম জানাই। এমবিবিএস বলতে তোমরা যেখানে যে কোর্সটা শুরু করবে সেই কোর্সটার নাম এমবিবিএস, অর্থাৎ ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। প্রথমে এমবিবিএস সম্পর্কে একটু হালকা ওভারভিউ দিই। এমবিবিএস এ তোমাদের টোটাল কারিকুলামের ডিউরেশন হচ্ছে 5 বছর, এবং আমি ব্র্যাকেটে কিন্তু দেখো লিখছি মিনিমাম। কেন লিখছি? কারণ মিনিমাম 5 বছর তোমাদের লাগবে, মানে কারিকুলাম অনুযায়ী। এর মধ্যে যদি আল্লাহ না করুক তোমাদের মাঝখানে কোনো পরীক্ষা যদি ক্লিয়ার না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আরো বেশি সময় লাগতে পারে, বাট মিনিমাম 5 বছর কিন্তু তোমাদের লাগবেই। এবং এই 5 বছরটাকে 4টা ফেজে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে 4টা ফেজ, ঠিক আছে? 4টা ফেজগুলোতে তোমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা সিলেবাস আছে, তোমরা আলাদা আলাদা সাবজেক্ট পড়বা। তোমরা এখন ঢুকেই যেটা এক্সপিরিয়েন্স করবা, অর্থাৎ ফার্স্ট ফেজ, সেই ফেজটা হচ্ছে 1.5 বছর, ঠিক আছে? এই ফেজে তোমরা পড়বা অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। সেকেন্ড ইয়ারে 1 বছর, যেটা এখন আমরা সেকেন্ড ফেজে আছি। আমাদের মেইন সাবজেক্ট হচ্ছে ফার্মাকোলজি এবং ফরেনসিক মেডিসিন। তবে সেকেন্ড ফেজ থেকে আরো একটা জিনিস এখানে আমি লিখি নাই, বাট সেটা হচ্ছে যে সেকেন্ড ফেজ থেকে হচ্ছে ওয়ার্ড ক্লাস শুরু হয়, ঠিক আছে, যেটা একেবারে শেষ পর্যন্ত থাকবে। আমরা হচ্ছে ডিরেক্টলি পেশেন্টদের সাথে ক্লাস করতে যাই, মানে পেশেন্টদেরকে দেখতে যাই আর কি, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড ফেজ। থার্ড ফেজে হচ্ছে এটা ডিউরেশন 1 বছর, এখানে থাকবে 3টা সাবজেক্ট, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আর কমিউনিটি মেডিসিন। আর ফোর্থ ফেজ এটা আবার 1.5 বছর। অর্থাৎ ফার্স্ট ফেজ আর ফোর্থ ফেজ হচ্ছে 1.5 বছর করে, এবং এই ফেজগুলো বড় এবং সিলেবাস অনেক বেশি। তো ফোর্থ ফেজের 1.5 বছরে আছে সার্জারি, মেডিসিন এবং গাইনি, এই 3টা সাবজেক্ট। এরপর আসি যে তোমরা যে এমবিবিএস যে যাবা, ঠিক আছে, তোমরা এমবিবিএস পড়তে যাচ্ছ, তাহলে যাওয়ার পরে তোমরা নিশ্চয়ই শুনছো এতদিন যে মেডিকেল কলেজে খুব অনেক পড়াশোনা থাকে। হ্যাঁ, পড়াশোনা কিন্তু আসলে কোথাও কম না, ঠিক আছে? মেডিকেল কলেজেও পড়াশোনা আসলে কম হওয়ার কোনো, তোমরা যেহেতু ডাক্তার হবে, ডাক্তার হওয়ার জন্য অবশ্যই তোমাকে অনেক বেশি নলেজ থাকতে হবে, ঠিক আছে? অনেক কিছু সম্পর্কে জানতে হবে। আর শুধু জানলেও হবে না, তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে। তো এই জন্য কিন্তু এমবিবিএস ওয়ান অফ দ্য টাফেস্ট হচ্ছে গ্র্যাজুয়েট কোর্স, ঠিক আছে? মানে পোস্ট গ্রাজুয়েট, সরি পোস্ট গ্রাজুয়েট বলতেছি, আন্ডার গ্রাজুয়েট কোর্স আর কি। তো এখন
দেখো এমবিবিএস এর পুরো এক্সামে তোমরা এই নামগুলো নিশ্চয়ই শুনছো, ডান সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পরীক্ষাগুলোর নাম, ঠিক আছে? আমাদের বেসিক্যালি 4 ধরনের পরীক্ষা হয়: আইটেম, কার্ড, টার্ম এবং প্রফ। এবং এটা কিন্তু একটা হায়ারার্কি আছে, তোমরা নিশ্চয়ই শুনছো হয়তো বা না শুনলে এখন শুনবা যে মেডিকেলে কিন্তু পাস মার্ক 60%, ঠিক আছে? এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই যে 60% মার্ক আসে কিনা। তোমরা যদি মোটামুটি পড়াশোনা করো তাহলে কিন্তু 60% মার্ক এখানে পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, এখানে 60%, এখানে পাস করা সহজ। বাট তোমরা যদি আবার খুব বেশি কিছু এক্সপেক্ট করো, বেশি মার্ক যদি মনে করো 80% বা 90% মার্ক এক্সপেক্ট করো, সেটা কিন্তু আবার একটু টাফ, ঠিক আছে? সেটার জন্য আরো অনেক ফ্যাক্টর আছে, সেগুলো তোমরা পরে বুঝবা। এখন আমি যেটা নিয়ে বলতেছি যে এমবিবিএস এর কোর্সের পরীক্ষাগুলোর 4টা হায়ারার্কি। এরা হায়ারার্কি বলা হচ্ছে কেন? কারণ আইটেম হচ্ছে তোমাদের একদম সবচেয়ে ছোট একক পরীক্ষা, ঠিক আছে? এই আইটেম পরীক্ষাগুলো তোমাদের অলমোস্ট রেগুলারলি থাকবে। মানে এগুলো জাস্ট ভাইভা হয় নর্মালি, 10 মার্কের পরীক্ষা, ছোট ছোট পরীক্ষা নর্মালি ভাইভা হয়। এগুলো হচ্ছে কি প্রত্যেকটা টপিক, এটা এই হায়ারার্কি করার কারণ কি যেন হচ্ছে তোমাদের পড়াশোনার একটা রেগুলারিটি থাকে, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা টপিক মানে ছোট ছোট পরীক্ষা দিয়ে আবার বড় আস্তে আস্তে বড় পরীক্ষা দিবে। তার মানে তোমাদের কি হচ্ছে, এখানে 4টা পরীক্ষার লেভেল আছে, তার মানে তোমাদের কিন্তু একটা টপিক 4বার পড়া হয়, অ্যাটলিস্ট 4বার পড়া হয়। আর কি এমবিবিএস এর যেন পড়াশোনাটা ইফেক্টিভলি করানোর জন্য আর কি এরকম সিস্টেম। তো আইটেম পরীক্ষাগুলো কি হয়, আইটেম পরীক্ষাগুলো অলমোস্ট রেগুলারলি হয়, এগুলো তোমাদের প্রত্যেকটা ক্লিয়ার করতে হবে। মানে এটার সিস্টেম, পরীক্ষার হায়ারার্কি সিস্টেমটা কি যে তোমরা হচ্ছে একটা ছোট পরীক্ষা ক্লিয়ার করার পরেই তারপরে তোমরা এরপরে বড় পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবা। ফর এক্সাম্পল, একটা কার্ডের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম থাকে, ঠিক আছে? মনে করো এটা এক একটা এক এক রকম হবে, এটা কার্ডের উপর সাইজের উপর নির্ভর করে। তো একটা কার্ডের মধ্যে যতগুলো আইটেম আছে তোমাকে প্রত্যেকটা আইটেম ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ 60%। মানে প্রত্যেকটা পরীক্ষা মানে 10 মার্ক করে বসে, যে 10 মার্কের মধ্যে মিনিমাম 6 থাকতে হবে। এবং তুমি যদি আইটেমগুলো সব ক্লিয়ার না থাকে তাহলে তুমি কার্ডে বসতে পারবে না। আবার কয়েকটা টার্ম মিলে, মানে আসলে দুইটা কার্ড মিলেই হচ্ছে একটা টার্ম হয়। আর কার্ড পরীক্ষাটা এটা আসলে শুধুমাত্র তোমরা ফার্স্ট ফেজেই দিবা, ঠিক আছে? পরবর্তী ফেজগুলোতে কিন্তু কার্ড পরীক্ষা নাই। তো কার্ড পরীক্ষার পরে যখন মানে দুইটা কার্ড মিলে বা দুইটা বা তিনটা কার্ড মিলে হচ্ছে একটা টার্ম হয়, ঠিক আছে? অর্থাৎ তোমাদের যদি ইয়া কার্ডগুলো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা টার্মে বসতে পারবে না। আবার সিমিলারলি তোমাদের যদি টার্মগুলো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা প্রফে বসতে পারবে না। আর প্রফ হচ্ছে গিয়ে, তোমরা নিশ্চয়ই শুনছো প্রফের কথা, আগে হয়তো বা শুনছো। তো প্রফ হচ্ছে গিয়ে মেডিকেল লাইফের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে মানে মেডিকেল স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় ট্রমার নাম হচ্ছে প্রফ, ঠিক আছে? অনেক বেশি সিলেবাস থাকে, অনেক বেশি পড়াশোনা, মানে সবচেয়ে প্যারাদায়ক পরীক্ষা এটা, ঠিক আছে? কারণ এখানে মানে প্রত্যেকটা এই যে এমবিবিএস এর যে 4টা ফেজের কথা বলছি না, প্রতিটা ফেজ কিন্তু একটা করে প্রফ দিয়ে শেষ হয়। যেমন আমরা কয়েকদিন আগে হচ্ছে ফার্স্ট প্রফ দিয়েছি, আমাদের ফার্স্ট ফেজ আর কি শেষ। তার মানে ফার্স্ট ফেজ বলতে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার শেষ করে আমরা হচ্ছে ফার্স্ট প্রফ দিয়েছি, ফার্স্ট প্রফ দিয়ে তারপরে এখন হচ্ছে আমরা থার্ড ইয়ারে, ঠিক আছে? তো এভাবে আর কি প্রফ দিলা। মানে প্রফ গুলো আসলে খুবই প্যারা, এগুলা তোমরা যখন প্রফ প্রফ দেওয়ার আগে বুঝবে না, ঠিক আছে? যে যখন দিবা তখন বুঝবা, সমস্যা নাই এগুলা। মেডিকেলে আসছে একটু প্যারা নিতেই হবে, আর ডাক্তারদের কাজই তো প্যারা নেওয়া, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এটা আমি বলে ফেললাম এমনি পরীক্ষাগুলো। তার মানে তোমাকে প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে গিয়ে ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ আইটেম সব ক্লিয়ার থাকলে কার্ড ক্লিয়ার করতে পারবে, কার্ড সব ক্লিয়ার থাকলে টার্ম ক্লিয়ার করতে পারবে, টার্ম সব ক্লিয়ার থাকলে প্রফ ক্লিয়ার করতে পারবে। তার মানে কোনো পরীক্ষায় কিন্তু ফেল করা যাবে না, মানে 60%-এর নিচে পাওয়া যাবে না। এখন আমি বলি যে তোমরা মেডিকেল কলেজে আসতেছো, ঠিক আছে? এখন অনেক কিছুই তোমরা নতুন নতুন এক্সপিরিয়েন্স করবা মেডিকেল কলেজ নিয়ে। তো আমি বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে বলি। তো তোমরা এখন একটা যেহেতু নতুন একটা লাইফ শুরু করতে, মানে তোমাদের শিক্ষা জীবনের নতুন একটা অধ্যায় তোমরা শুরু করতে যাচ্ছ, এটা নর্মাল যে এখন তোমাদের বিভিন্ন ধরনের এক্সাইটমেন্টও থাকবে, আবার একটু ভয়ও থাকবে, হ্যাঁ, সবকিছু মিলাই আর কি। এখন দেখো তোমাদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে। প্রথমত যারা হোস্টেলে থাকবা, ঠিক আছে? এটা হচ্ছে কি তাদের জন্য প্রথম চ্যালেঞ্জ। সবাই আর তবে হোস্টেলে থেকে ক্লাস করবে না। অনেকেরই অনেকেই নিজ শহরে হচ্ছে মেডিকেল কলেজে পড়াশোনা করবে, যারা তাদের জন্য এই জিনিসটা ফেস করতে না হইলেও, তবে বিষয়টা কি যে যারা লোকাল থাকে, লোকালদেরও কিন্তু আসলে হোস্টেল লাইফ ফেস করতে হয় কিছুটা। কারণ কি যে তুমি তোমার যদি বাসা মনে করো, যেমন তোমার বাসা যদি ঢাকায় থাকে, তুমি ঢাকার কোনো একটা মেডিকেল কলেজে যদি পড়াশোনা করো, ঠিক আছে, তুমি বাসা থেকে পড়াশোনা হয়তো বা করতে পারবা, কিন্তু তোমাকে হোস্টেল লাইফে কিন্তু কিছুটা এক্সপিরিয়েন্সড হইতেই হবে। কারণ কি তোমরা দেখবা যে অনেক সময় তোমাদের হোস্টেলে থাকা লাগবে। বিশেষ করে তোমরা যখন থার্ড ইয়ার উঠবে, আমি বলছি যে থার্ড ইয়ার থেকে কিন্তু ওয়ার্ড ক্লাস হয়। অনেক সময় ওয়ার্ড ক্লাস হচ্ছে সন্ধ্যার সময় হয়, তো তখন কিন্তু তোমাদের ওই সন্ধ্যার সময় অনেক সময় বাসায় যাওয়া যায় না, বা যাওয়ার মতো এনার্জি থাকে না। তো তখন কিন্তু তোমাদেরকে
হোস্টেলেই থাকতে হবে, এবং হোস্টেলের সিট কিন্তু শুধুমাত্র যে বাইরে থেকে যারা আসছে তাদের জন্য না, লোকালদের জন্য কিন্তু আসলে লাগে, ঠিক আছে? তো হোস্টেল লাইফে কি কি সমস্যা হইতে পারে? প্রথমে তোমরা যেটা ফেস করতে পারো সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, ঠিক আছে? বাসায় তোমরা একভাবে, যারা আগে থেকে হোস্টেল লাইফে এক্সপিরিয়েন্সড, বিশেষ করে যারা হচ্ছে ওই বিভিন্ন অন্য মানে ইয়াতে আবাসিকে থাকছো, বা হচ্ছে যারা ক্যারেট কলেজে পড়ছো, হ্যাঁ, তাদের জন্য একটু বিষয়গুলো সহজ হবে। বাট যারা আগে একদমই বাবা মাকে ছাড়া থাকো নাই, মানে বাসা ছাড়া থাকো নাই, তাদের জন্য প্রথম দিকে একটু কষ্ট হবে, বাট ইভেনচুয়ালি ইউ উইল গেট অ্যাকাস্টমড। এটা কোনো সমস্যা না। তোমাদের ডায়েট নিয়ে, মানে অর্থাৎ তোমাদের খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হবে। তোমাদের পরিবেশটা, মানে হোস্টেলের পরিবেশ তো একটু বুঝতেছো, তার মানে এখানে অনেক অনেক ধরনের ঝামেলা থাকতে পারে, ঠিক আছে? সেই ঝামেলাগুলো তোমাদেরকে একটু মোকাবেলা করতে হবে। এখন এরপরে যেটা আসে যে তারপরে ফ্রেন্ড সার্কেল নিয়ে, তোমাদের একটা নতুন ফ্রেন্ড সার্কেল তোমরা এখানে ইনশাল্লাহ তৈরি করবা। তবে ফ্রেন্ড সার্কেল এখানে তোমাদের সবচেয়ে বড়, মানে খুব ক্রুশিয়াল একটা বিষয় আছে কি, তোমরা কাদেরকে ফ্রেন্ড হিসেবে চুজ করতেছো, ঠিক আছে? সবার সাথে কিন্তু তোমরা এখানে এই যে মেডিকেল কলেজে যে আসবে, কিন্তু সব ধরনের ছেলেমেয়েরাই থাকবে। তো কার সাথে তো মানে তুমি মিশতে পারবা, আর কার সাথে মিশা তোমার ভালো হবে আর কার সাথে খারাপ হবে, অর্থাৎ ফ্রেন্ড চুজ করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ঠিক আছে? এবং এটার উপর কিন্তু তোমার মেডিকেল লাইফের অনেক কিছুই নির্ভর করে, তোমরা আস্তে আস্তে বুঝবা। একাডেমিক প্রেশার, ঠিক আছে? এই একাডেমিক প্রেশার তো হবে, ঠিক আছে? তোমরা মেডিকেল কলেজ, এটা যে শুধু মেডিকেল কলেজে হয় তা না, তবে মেডিকেল কলেজের প্রেশারটা কিরকম, এই যে আমি তোমরা পরীক্ষাগুলোর কথা বলছি না আমি, যে আইটেম কার্ড টার্ম, এগুলো কিন্তু তোমরা দেখবে যে আইটেম অলমোস্ট রেগুলারলি দেওয়া লাগে, ঠিক আছে? তার মানে তোমার সপ্তাহে প্রতিদিনই পরীক্ষা যদি থাকে, তার মানে কি তোমাকে প্রতিদিনই পড়াশোনা করতে হচ্ছে, এবং তুমি যদি পড়াশোনা না করো, তা আর মনে করো তুমি যদি আইটেম গুলো ক্লিয়ার করতে না পারো, বা হচ্ছে পরীক্ষাগুলো ক্লিয়ার করতে না পারো, তাহলে কিন্তু এটা একটু মানে কিউমুলেটিভ একটা ইফেক্ট হয়। কিউমুলেটিভ ইফেক্ট বলতে মনে করো তোমার একটা পরীক্ষা, কারণ পরীক্ষাগুলো যেহেতু রেগুলারলি চলে, তুমি একটা পরীক্ষা যদি কোনো মতে পাশ করতে না পারো, তাহলে কিন্তু ওই পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য কিন্তু আবার অন্য অন্য পরের পরীক্ষাগুলো কিন্তু কম্প্রোমাইজ হয়, ঠিক আছে? তো এটা কিন্তু খুব জটিল একটা বিষয়। হ্যাঁ, এটা এটা একটা রেগুলারিটি যদি তুমি যদি মেনটেন করতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে প্যারা লাগবে না। বাট যদি কোনো কারণে যে পরীক্ষা জমে যায়, ঠিক আছে, পরীক্ষা জমে যাওয়া যে কত বড় প্যারা, এটা যাদের জমে তারা বুঝে, ঠিক আছে? এরপরে আরো একটা বিষয় কি, যে তোমরা এই যে এটা আসলে হোস্টেল লাইফের মধ্যেই পড়ে, যে হোস্টেল লাইফে তোমরা অনেক সময় মানে বিভিন্ন ধরনের হচ্ছে প্ররোচনায় পড়ে যাও, ঠিক আছে? মানে এটা হয় আর কি, যেহেতু এখানে আমি আগেই বলছি যে এখানে এখানে ভালো খারাপ সবাই কিন্তু সব ধরনের মানুষই আসে, ঠিক আছে? এখানে একদম মানে পাক্কা দিনদার মানুষও আসে, আবার এখানে নেশাখোর মানুষরাও আসে। তো এই জন্য তোমাকে খুব বেশি মানে কেয়ারফুল থাকতে হবে। মানে বিশেষ করে নেশা যদি ভাই করো, তাহলে এটা খুব বড়, অনেক বড় একটা ক্ষতিকর বিষয়, ঠিক আছে? জীবন একদম শেষ হয়ে যাবে। আর রিলেশনশিপের কথা তোমরা জানো, এটা সম্পর্কে আমি আর কিছু না বলি এক্সট্রা। এটা এটা আসলে যদিও বা এটা পার্সোনাল বিষয়, যে যে যার ইচ্ছা সে করবে, বাট এটা যেন কোনো মতে তোমার পড়াশোনাকে হ্যাম্পার না করে, ঠিক আছে? আমি কখনোই এক্সট্রা ম্যারিটাল কোনো রিলেশনশিপ আমি করি না, এনকারেজ করি না। বাট তাও এখন কেউ যদি পার্সোনালি করে, সেটা তার ব্যাপার, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর টক্সিক ইনফ্লুয়েন্স বিষয়টা কি, যে মেডিকেল কলেজের পরিবেশটা, মানে পরিবেশ বলতে একটা ভাব থাকে, ঠিক আছে? এটা তোমরা আসার পর বুঝবা, মানে আসার পর পরই প্রথম দিকে হয়তো বা বুঝবে না, এটা বুঝতে আরো টাইম লাগবে, ঠিক আছে? দেখবা যে এখানে মেডিকেল কলেজে বেসিক্যালি বিষয়টা হয় কি, যে যেহেতু রেগুলারলি পড়াশোনা করতে হয় আর কি, ঠিক আছে? রেগুলারলি পরীক্ষা লেগে থাকে, পড়াশোনা করতে হয়। আর এখানে মেডিকেল কলেজে কিন্তু আমি আগেই বলছি, যেখানে সব ধরনের পোলাপানি আসে। এখানে একেবারে মানে চিল পোলাপানও আসে, আবার একদম নাট পোলাপানও আছে, ঠিক আছে? এবং তুমি একটা জিনিস মানে এখানে আসার পর সেটা বুঝবা, যখন হোস্টেলে থাকবা বিশেষ করে, তখন দেখবা যে অনেকে হচ্ছে একদম পড়াশোনা করে ফাটাই দিচ্ছে, তুমি পড়াশোনা করতে পারতেছো না, তখন একটা মানে তোমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে, ঠিক আছে? এটা এটা খুবই নর্মাল, ঠিক আছে? এটা মেডিকেল কলেজে ডিপ্রেশন হয় নাই এমন আসলে কেউ নাই, ঠিক আছে? ডিপ্রেশনটাকে নিজের সঙ্গী ভেবেই তোমাকে চলতে হবে। আর এরকম মনে করো যে টক্সিক ইনফ্লুয়েন্স বলতে আমি বিষয়টা বোঝাচ্ছি কি, যে এখানে পড়াশোনা রিলেটেড বিভিন্ন ইয়া হয়, মানে এটা আমি কেমনে বুঝাবো, এটা আমি বলে বুঝাইতে পারতেছি না আসলে। বাট তোমরা যখন এখানে মেডিকেল কলেজে প্রথমেই এটা বুঝবে না, ঠিক আছে? এটা আস্তে 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 বুঝবা, যখন মনে করো আহ, কয়েক মাস তখন থাকবা, তখন বুঝবা আস্তে আস্তে, ঠিক আছে, যে এখানে কিরকম টক্সিসিটি। এটা কম, এটা আসলে ভ্যারি করে, সবখানে হয়তো বা সেম হয় না, বাট মোটামুটি সবখানেই হয় হয় আবার, ঠিক আছে? একেবারে যে নাই তা না। এখন আমি তোমাদের কিছু জেনারেল কিছু টিপ দিব, তার মানে
তোমরা আসলে কি করতে পারো, মানে তোমরা যে এই যে নতুন নতুন মেডিকেলে আসতেছো, তো প্রথম থেকেই মানে কিভাবে চললে তোমরা হচ্ছে তোমাদের মেডিকেল লাইফটা একদম স্মুথলি যাবে, ঠিক আছে? মেডিকেল কলেজ সম্পর্কে কিন্তু আমাদের অনেক কিছু আমরা শুনে থাকি, তাই না? যে মেডিকেল কলেজে খালি পড়াশোনা করা লাগে, এখানে হচ্ছে গিয়ে মানে অনেক টাইম লাগে, মানে পরীক্ষা নাকি ক্লিয়ার করতে পারে না মানুষজন, ঠিক আছে? অনেক ধরনের মানে হাবিজাবি কথাবার্তা আমরা শুনি, ঠিক আছে? যেমন আমি নিজেও যখন মেডিকেল কলেজে আসার আগে আমার মধ্যে এরকম একটা ভয় ছিল যে মেডিকেল কলেজে পড়াশোনার অনেক বেশি চাপ। হ্যাঁ, পড়াশোনার চাপ আছে, এটা আমি অস্বীকার করব না, বাট এমন কিছু না যেটা তোমরা পারবে না, ঠিক আছে? একটা জিনিস তোমরা মনে রাখবে, ইউ আর দ্য সিলেক্টেড ওয়ান্স, এটা সবসময় মনে রাখবা, যে তুমি কিন্তু এখানে একটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে আসছো, তুমি কিন্তু মানে এমন না যে তোমরা কোনো রকম এফোর্ট ছাড়াই মেডিকেল কলেজে চান্স পেয়েছো, ঠিক আছে? তোমরা এটা মনে রাখবা যে তোমরা একটা সিটের জন্য কিন্তু 20 থেকে 30 জন ফাইট করে মেডিকেল কলেজে একটা সিটের জন্য। তার তার মানে তুমি মনে রাখবে যে এই 20 থেকে 30 জনের মধ্যে কিন্তু তুমি একজন ইউনিক, ঠিক আছে? এবং তুমি ইউনিক বলেই, তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে বলে তুমি এই সিটটা পাইছো, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে এবং সে মানে নিজের মধ্যে সবসময় এটা ধারণ করবে, ঠিক আছে? যে তুমি পারবা, ঠিক আছে? মেডিকেল কলেজের এই মেন্টাল, তোমার যদি স্ট্রেংথটা থাকে তাহলে দেখবে যে মেডিকেল কলেজে বহুত কিছু হবে, সব কিছুই তুমি ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবে, ঠিক আছে? আর এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি মেডিকেল কলেজ সম্পর্কে আমি যেরকম কথা শুনছি বা আমাকে যেরকম ভয় দেখানো হয়েছিল সেরকম কিন্তু আসলে না, ঠিক আছে? মানে অত বেশিও না, কিছুটা তো হবেই, বাট আসলে তো সেরকম কিছু না। এবং আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট এই পর্যন্ত আমার মেডিকেল লাইফ কিন্তু মোটামুটি স্মুথলি গেছে, ঠিক আছে? কোনো রকম ঝামেলা হয়নি এই যে পরীক্ষা নিয়ে বা হচ্ছে অন্য কিছু নিয়ে, ঠিক আছে? তুমি যদি একটা ভালো মতো যদি তুমি চলতে পারো, এটা তুমি চাইলেই সম্ভব, ঠিক আছে? জাস্ট তোমার ইচ্ছাটাই এখানে মেইন, ঠিক আছে? তুমি যদি চাও তাহলে তুমি করতে পারবে, আর তুমি তোমার মধ্যে যদি সেই ইচ্ছাটা না থাকে তাহলে কিন্তু আসলে কিছু করার নেই, সত্যি কথা যেটা। আচ্ছা, এখন আমি যাই। আমি প্রথম থেকে বলবো যে তোমরা একদম রেগুলার হবা, ঠিক আছে, পড়াশোনায়। অবশ্যই যারা মেডিকেল কলেজে চান্স পেয়েছো, বিশেষ করে তোমরা তো হচ্ছে দেশের সবচেয়ে ভালো স্টুডেন্টরাই তো এখানে চান্স পেয়েছো, তাই না? তাই যারা এখানে চান্স পেয়েছো তারা সবাই না হইলেও অ্যাটলিস্ট অনেকেই কিন্তু ভালো, মানে এমনিতেই রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে? তাই এটা নিয়ে আসলে কিন্তু তাও আমি মেডিকেল কলেজে কথা বলবো যে মেডিকেল কলেজে একদম রেগুলার হওয়া মানে তোমাকে হচ্ছে সব পরীক্ষা হচ্ছে টাইমলি তুমি যদি দাও তাহলেই তুমি রেগুলার, ঠিক আছে? তুমি যদি পিছিয়ে না পড়ো, তো এটার জন্য কি করা লাগবে, যে কিছুই না, ঠিক আছে? তোমরা আগে যেরকম রেগুলার স্টুডেন্ট ছিল এখনো সেরকম রেগুলার স্টুডেন্ট থাকবে, দেখবা যে মেডিকেল লাইফ খুবই স্মুথলি যাচ্ছে, কোনো প্যারাই হবে না, ঠিক আছে? এটার জন্য কি করতে হবে, প্রথম থেকেই হচ্ছে রেগুলারলি স্টাডি করা। এবং আমি একটা জিনিস তোমাদেরকে ভালো মতো বলি যে আমি এখানে দেখো, আমি কিন্তু লিখি নাই যে এখানে বেশি পড়াশোনা করতে, আমি লিখছি যে স্টাডি রেগুলারলি লিখছি। তার মানে তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বা, ঠিক আছে? তোমাকে দিনে 10 ঘন্টা করে পড়া লাগবে না, ঠিক আছে? এবং মেডিকেল লাইফে যেরকম তোমরা শুনো, ঠিক আছে, মেডিকেল লাইফে থেকে সবকিছুই করা যায় চাইলে, জাস্ট ব্যালেন্সটা করাটা মেইন। তুমি মেডিকেল লাইফে তুমি দিনে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করলেই দেখবা যে আর কিছু লাগবে না, ঠিক আছে? এর চেয়ে বেশি পড়াশোনা আসলে করা লাগে না মেডিকেল লাইফে, যেরকম তোমরা শুনো। হ্যাঁ, পরীক্ষার সময় বিষয়টা আলাদা, মনে করো তোমার প্রফ আছে, তখন তো পড়াশোনা মানে তখন খালি পড়াশোনাই করতে হবে তোমাকে, ঠিক আছে? এটা সিজনাল পড়াশোনা, মানে ওরকম সিজনাল, বাট এমনিতেই মনে করো যে পড়াশোনা প্রতিদিন করা লাগলেও এমন কিন্তু না যে তোমাকে খুব বেশি ইয়া করতে হবে, ঠিক আছে? যতটুকু তোমার পড়াশোনা করা লাগবে অতটুকু যেন অ্যাটলিস্ট তুমি পড়াশোনা করো, এর চেয়ে কম পড়াশোনা করলে কিন্তু আবার সমস্যা। এবং স্টাডি রেগুলারলি, এবং আমি সাথে আরেকটা জিনিস লিখছি দেখো, যে গুড স্লিপ শিডিউল, ঠিক আছে? এই মেডিকেলে আসলে অনেকের হচ্ছে স্লিপ শিডিউল নষ্ট হয়ে যায়, সত্যি কথা যেটা, আমার নিজেরও মাঝখানে এরকম হয়েছিল। স্লিপ শিডিউলটা মানে তোমার একটা যে, আমি স্লিপের কথা আগে কেন বললাম, কারণ তোমার যদি ঘুমটা তুমি সময় মতো করো, তোমার যদি ঘুমটা ঠিক থাকে তাহলে দেখবে যে বাকি দিনের সবকিছুই অটোমেটিকই ঠিক হয়ে গেছে। ঘুম আর হচ্ছে খাবার জিনিসটাও ইম্পর্টেন্ট, এই দুটা, মানে মেইনলি ঘুমটা তোমার যদি ঠিক থাকে তাহলে দেখবে যে সারাদিনই তুমি ঠিক আছো। আর একটা প্রতিদিন হচ্ছে কি একটা ভালো রুটিন, এটা তোমার মতো, যেমন কেউ কেউ হয়তো বা রাত জেগে পড়াশোনা করতে মানে পড়াশোনা করলে তার ভালো পড়া হয়, আবার কেউ কেউ সকালে উঠে পড়াশোনা করলে ভালো পড়ে, ঠিক আছে? মেনলি দুই প্যাটার্নেরই হচ্ছে রুটিন হয়। এখন তুমি যেই প্যাটার্নটা ফলো করো বা যেটাতে তোমার করতে স্বাচ্ছন্দ্য হয়, যদিও বা সায়েন্টিফিক্যালি সকালে উঠে পড়াশোনাটা করা বেটার, এখন যার যেটা ইচ্ছা হয়, বাট একটা রুটিন মেনটেন করবে, ঠিক আছে? দেখবা যে তুমি যদি একটা রুটিন মেনটেন করো তোমার পড়াশোনাটাও ঠিক মতো হয়ে যাচ্ছে, আর তোমাকে পড়াশোনা নিয়ে এক্সট্রা কোনো প্যারা নাও লাগবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখো, আমি লিখছি যে নেভার কম্প্রোমাইজ স্টাডি ফর এনিথিং। তুমি অনেক কিছুই করবে, দেখো মেডিকেল লাইফে কিন্তু এমন না যে খালি পড়াশোনাই করবে তুমি, ঠিক আছে?
আর পড়াশোনার বাইরেও কিন্তু অনেক বড় একটা জগৎ আছে, যেহেতু এখন মেডিকেল কলেজে যারা আসতেছো তারা তো সবাই অ্যাডাল্ট মানুষ, তাই না? তো একজন অ্যাডাল্ট মানুষ তো তাকে অনেক কিছুই করতে হয়, তোমার তার একটা পরিবার আছে, পরিবারের দেখাশোনা করতে হয়, তার একটা ফ্রেন্ড সার্কেল আছে, তার আরো অনেক কিছু। যেমন যেহেতু তোমরা অ্যাডাল্ট মানুষ, সেখানে তোমাদের হচ্ছে গিয়ে একটা মানে ফাইনান্সিয়াল একটা ইন্ডিপেন্ডেন্স, মানে তোমরা হচ্ছে একটা আর্থিক সাপোর্ট তোমরা হচ্ছে সবসময় খুঁজবে। যেমন অনেকে হচ্ছে এটার জন্য প্রাইভেট পড়াও বা হচ্ছে অন্য কিছু করো, ঠিক আছে, মানে কোচিং এ ক্লাস নাও, যা ইচ্ছাই করো, সমস্যা নাই, সবই করবা। মেডিকেল লাইফে এমন না যে তোমাকে খালি পড়াশোনাই করতে হবে, এটা একটা মানে ফাউল কথা। তুমি সবকিছুই করতে পারবা, তবে তুমি টিউশনি করাতে গিয়ে কখনো পড়াশোনাকে কম্প্রোমাইজ করবো না, ঠিক আছে? আমি এটা বলে রাখলাম, খালি পড়াশোনা। তুমি মেডিকেল কলেজে আসছো পড়াশোনা করতে, এটা সবসময় মনে রাখবা, তোমার মেইন কাজই হচ্ছে পড়াশোনা। তুমি পড়াশোনা ঠিক রেখে যা ইচ্ছা হয় তুমি করো, সমস্যা নেই, কিন্তু পড়াশোনাটা তোমার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমাকে এটার জন্য প্যারা খাওয়া লাগবে, ঠিক আছে? পরীক্ষা যদি যখন জমে যাবে তখন এটা কিন্তু খুবই কষ্টকর। তাই আগে থেকেই ভালো মতো পড়াশোনা করবো, ঠিক আছে? মানে ভালো মতো বলতে রেগুলারলি পড়াশোনা করবো, ঠিক আছে? আর ভালো মতো যদি বেশি পড়তে পারো তাহলে ভালো, কিন্তু আমি তোমাদেরকে কখনো এরকম সাজেস্ট করবো না যে তোমরা সারাদিন পড়াশোনা করো। এইসব যারা করে তাদেরটা আলাদা বিষয়, কেউ যদি করতে পারে সেটা তার নিজস্ব ব্যাপার, বাট এরকম না যে তোমাকে করতেই হবে, ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয় লিখছি, দেখো যে প্যারেন্টসদের সাথে ভালো সম্পর্ক রাখতে, বা এটা প্যারেন্টসদের কথাটা আলাদাভাবে কেন বললাম, কারণ মেডিকেল কলেজে যারা পড়াশোনা করতে যাবে তাদের কিন্তু একটা বড় অংশই প্যারেন্টসদের ছাড়া থাকবে, ঠিক আছে? মানে প্যারেন্টসদের, তোমরা হচ্ছে অন্য কোনো শহরে গিয়ে হচ্ছে পড়াশোনা করতে যাচ্ছ, তো এই জিনিসটা মানে তুমি দূরে থাকলেও অ্যাটলিস্ট প্যারেন্টসদের সাথে যোগাযোগ, তাদের মানে তারা কেমন আছে এই জিনিসগুলো যেন তোমরা ঠিক রাখো, ঠিক আছে? প্যারেন্টসদের সাথে তোমরা যোগাযোগ যদি মেনটেন করো তাহলে দেখবা যে দেখবা যে তার তোমরা তাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবা, ঠিক আছে? মেডিকেল লাইফ সম্পর্কে তোমাদের কোনো সমস্যা হলে সেগুলো ইজিলি শেয়ার করতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে গেল। আর মেডিকেল লাইফের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশন সবার সাথে, মানে এটা একদম তোমাদের যারা হচ্ছে ক্লার্ক থেকে শুরু করে একদম প্রিন্সিপাল পর্যন্ত, কথার কথা বললাম, সবার সাথে, ঠিক আছে? তুমি ডাক্তার হবা, তোমাকে কিন্তু সব ধরনের মানুষের সাথে কমিউনিকেট করা শিখতে হবে, কারণ তোমার পেশেন্ট সব ধরনের মানুষই হবে, সব ক্লাসের মানুষ তোমাকে। এবং সেটা তো হচ্ছে কি তোমার প্রফেশনালের কথা বললাম, বাট এমনিতেই তুমি মেডিকেল কলেজে যে পড়াশোনা করতেছে, এই পড়াশোনা করার জন্য কিন্তু তোমার কমিউনিকেশন করতে হবে। মেইনলি করতে হবে, প্রথমত করতে হবে কাদের সাথে? তোমাদের ক্লাসমেটদের সাথে। ক্লাসমেটদের থেকে তোমাদের হচ্ছে একটা ভালো যদি সার্কেল তৈরি করো, তাদের সাথে ইজিলি তো কমিউনিকেট করতে পারবে, বাট সবার সাথেই কমিউনিকেট ইনফ্যাক্ট করতে হবে তোমাকে, ঠিক আছে? বিভিন্ন সময় মানে সবাইকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে তোমার লাগবে, ঠিক আছে? সেটা তুমি নিজেও জানো না কখন কাকে লাগে তোমার, তাই সবার সাথেই হচ্ছে কমিউনিকেট করবা, সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবা, ঠিক আছে? সে যেই হোক। আর সিনিয়রদের তো অবশ্যই তোমাদের নিজ নিজ ক্যাম্পাসে তোমরা যখন হলে থাকবে তখন বিভিন্ন কারণে তোমাদের সিনিয়র ভাইদের লাগতে পারে, হ্যাঁ, সিনিয়র ভাই বা আপুদের লাগতে পারে, বা পড়াশোনার হেল্পের জন্য বা অন্য যে কোনো হেল্পের জন্য, ঠিক আছে? তোমাদের কিন্তু এই জন্য মানে তোমাদের যদি পরিচিত সিনিয়র ভাই বা আপু থাকে তাহলে তো ভালোই, বা না থাকলেও তোমরা হচ্ছে ওই ক্যাম্পাসে গিয়ে এরকম ইয়া করে নিবা, ঠিক আছে? যা মানে এরকম ভালো কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ রক্ষা করবা। আর টিচার, ঠিক আছে, টিচারদের একটা বিষয় কি যে তোমাদের হচ্ছে মেডিকেল কলেজে এই টিচারদের সাথে যোগাযোগ রক্ষা করা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কারণ কি, তোমরা দেখো, তোমরা তো মেডিকেল কলেজে শুনছো যে মেডিকেল কলেজে ভাইবা দিতে হয়, মানে ভাইবা পরীক্ষাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই ভাইবা পরীক্ষায় তোমরা যদি ভালো করতে চাও তাহলে টিচারদের সাথে তুমি টিচারের সামনে গিয়ে কিছু বলতে যদি না পারো তাহলে কিন্তু সমস্যা। তাই এই জন্য সবার সাথে অ্যাটলিস্ট ভালো, ভালো না হইলেও কেউ কারো কাছে অ্যাটলিস্ট মার্ক হবো না, ঠিক আছে? কেউ যেন এরকম না মনে করে যে তুমি হচ্ছে খারাপ বা এরকম কিছু, হ্যাঁ, কারোর সাথে কখনো খারাপ সম্পর্ক বজায় রাখার দরকার নেই। হ্যাঁ, কোঅপারেট, আর আরেকটা বিষয় কি যে দেখো, স্টাডিজে কোঅপারেট করার কথা বলছি, তার মানে তুমি এটা মেডিকেল কলেজে গেলেই বুঝবা। মনে করো তোমার রুমে যারা রুমমেট যারা আছে বা তোমার গ্রুপমেট, হ্যাঁ, মেডিকেলে তো তুমি গেলে বিভিন্ন তোমাদের গ্রুপে ভাগ করে দেওয়া হবে এই টিউটোরিয়ালে, তখন দেখবা যে তোমরা তো পড়াশোনা করে কিন্তু আসলে সবকিছু মনে রাখা যায় না, পড়ে কত কিছুই বা মনে রাখা যায়, বাট তুমি যখন অন্যদের কাছ থেকে শুনবা, বা যেটাকে হচ্ছে আমরা বলি ডেমো নেওয়া, ঠিক আছে? ডেমো নেওয়া এবং ডেমো দেওয়া দুটাই কিন্তু খুব বেশি ইফেক্টিভ তোমাদের হচ্ছে এই পড়া মনে রাখার জন্য। এবং দেখা যায় যে অনেক সময় এই ডেমো দিয়েই কিন্তু আমাদের এই আইটেমগুলো তো ক্লিয়ার হয় আরো বড়, অনেক পরীক্ষাতে এটা লাগে, ঠিক আছে, বড় পরীক্ষাগুলোতে। তাই এই জিনিসটা একটু দেখবা, সবার সাথে হচ্ছে পড়াশোনা নিয়ে, কিন্তু পড়াশোনা আর বিষয়টা কি,
তোমরা যদি এখনো মানে এরকম মনে করে থাকো যে বাকি অন্যদেরকে পড়াশোনায় হেল্প করলে তুমি পিছায় যাবে, এরকম মানে ফলমার্কা ধারণা থেকে একদম বের হয়ে আসো এখনো, ঠিক আছে? তোমার পড়াশোনায় যখন তুমি অন্যদেরকে হেল্প করলে সেটা তোমার জন্য আরো বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? তুমি হচ্ছে তোমার নিজের পড়াটা আরো ভালো হবে, ঠিক আছে? তাই সবসময় পড়াশোনায় একে অপরকে হেল্প করবো, ঠিক আছে? তোমার রুমে যারা থাকবে, তোমার গ্রুপে যারা থাকবে, ঠিক আছে, সবার সবার সাথে কোঅপারেট করবা। আর অবশ্যই দেখো, মেডিকেল কলেজে তোমরা আসছো, তোমাদের উদ্দেশ্য কি? তোমরা তো ডাক্তার হবো, ডাক্তার হয়ে তোমরা কি করবা? মানুষদের স্বাস্থ্যকে তোমরা হচ্ছে ইয়া করবা, খেয়াল রাখবা, মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখবা, তাই না? মানুষ কার স্বাস্থ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা দেখবা। এই জন্য কিন্তু নিজের স্বাস্থ্যটাও ঠিক রাখা লাগবে আগে, ঠিক আছে? এবং মেডিকেল কলেজে আসলে অনেক সময় এই কাজটা হয় না, মানে এরা আসলে কি, যে মেডিকেল কলেজের এত বেশি চাপ থাকে যে সব সময় নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা সম্ভব হয় না, ঠিক আছে? অনেকে এরকম অসুস্থ, বিশেষ করে তোমরা যখন নতুন আসবা, অনেকে এই খাবারের কারণে বা অনেকে চাপের কারণে হ্যাঁ অসুস্থ হয়ে যাইতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এটা হওয়া যাবে না, ঠিক আছে? অসুস্থ হলে কিন্তু তোমারই ক্ষতি হবে, তোমার পড়াশোনা তোমারই ক্ষতি হবে, তোমাকে পরীক্ষাগুলো তোমার জমে থাকবে, হ্যাঁ? তো এই জিনিসটা খেয়াল রাখবা। আর আরেকটা জিনিস আমি লিখছি কি, পড়াশোনা সম্পর্কে অবশ্যই সিরিয়াস হবা, মানে সিরিয়াস তো একটু থাকতেই হবে, নাহলে তো তোমার পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না। পড়াশোনা করবা সবই ঠিক আছে, বাট এক্সেসিভলি সিরিয়াস হবো না, ঠিক আছে? পড়াশোনা নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই, মানে একেবারে যদি কিছু না হয় তাহলে এটা নিয়ে খুব বেশি মানে হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? মেডিকেল কলেজে উঠানামা অনেক কিছুই হবে, এটা অনেক লম্বা একটা জার্নি, এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস হবে, তাই একদমই হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন তোমার সবসময় মনে রাখবা যে এখানে তোমার সবসময় একটা না একটা দ্বিতীয় অপশন থাকবে, ঠিক আছে? তুমি যতবারই পরীক্ষায় ফেল করো না কেন, তোমার বারবার কিন্তু পরীক্ষা দেওয়ার অপশনটা আছে মেডিকেল কলেজে, ঠিক আছে? তুমি একদম তোমার একটা জিনিস, তোমার একটা পড়া একদম ভালো মতো হওয়ার পরেই কিন্তু তুমি ইয়া করতে পারবা, পাশ করতে পারবা। তাই এরকম ভাবার কোনো কারণ নেই যে তুমি ফেল করতেছো বা তুমি হচ্ছে পিছায় যাচ্ছ, এরকম মনে করার কোনো কারণ নেই, ঠিক আছে? এগুলো এখন হয়তো বা বুঝতেছো না, যখন তোমরা পরীক্ষাগুলো দেওয়া শুরু করবা তখন বুঝবা, ঠিক আছে? আর একটা বিষয় কি, যে নিজেকে একটু সময় দিবা, ঠিক আছে? মেডিকেল কলেজে আসলে এই জিনিসটা করা খুবই হয় না, নর্মালি হয় না, কারণ খুব বেশি ব্যস্ত থাকি, সেটা আমি ব- এটা বলতেছি আমি। এবং মেডিকেল লাইফটাকে কিন্তু তোমরা যতটা সম্ভব এনজয় করার ট্রাই করবে, ঠিক আছে? এখানে অবশ্যই অনেক কষ্ট থাকবে, বাট এই কষ্টের মধ্যেই কিন্তু তোমাকে এনজয় করতে হবে, ঠিক আছে? এনজয় যদি তুমি মেডিকেল লাইফটা এনজয় করতে পারলে দেখবা যে তোমার ভালো লাগতেছে, ঠিক আছে? যে তোমার মেডিকেল, আর তোমরা তো সবাই ডাক্তার হওয়ার যে ইচ্ছা নিয়ে মেডিকেল কলেজে আসছো, তাই না? তাই তোমাদের মধ্যে যদি আসলে সেই প্যাশনটা থাকে, তাহলে কিন্তু দেখবা যে মেডিকেল লাইফ মোটেও কষ্টের কিছু না, ঠিক আছে? মানে কষ্ট আছে, বাট এটা তোমার মানে খুব বেশি যে চাপ হবে এরকম কিন্তু বিষয়টা না। যেমন আমার ক্ষেত্রে দেখো, যে আমি কিন্তু মেডিকেল কলেজে সম্পূর্ণ নিজের ইচ্ছায় আসছি, মানে নিজের প্যাশন থেকে আসছি, এবং আমার কিন্তু এই পর্যন্ত মেডিকেল লাইফ মোটামুটি আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ, এবং আমার কিন্তু ভালোই লাগে, ঠিক আছে? আমি মানে এটাকে একটা মানে আমি পরীক্ষায় যাই হোক না কেন, কিন্তু আমি নিজে শিখার জন্য অ্যাটলিস্ট আমি সবসময় ট্রাই করি যে সেভাবেই পড়াশোনা করার, ঠিক আছে? এটাকে আমি একটা প্যাশন হিসেবেই নিই। এবং তোমরাও যদি মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি, যে প্যারেন্টসরা জোর করে মেডিকেল কলেজে পাঠায়, এটা আসলে একদমই করা উচিত না, একদমই সাপোর্ট করি না। কারণ মেডিকেল কলেজ কিন্তু খুবই মানে যারা এখানে নিজের ইচ্ছার বিরুদ্ধে আসে তারা কিন্তু আগাইতে পারে না, সত্যি কথা যেটা। এবং খুব দুঃখজনক যে মাঝে মাঝে তোমরা দেখবা যে মেডিকেল কলেজে আত্মহত্যার ঘটনা, মানে এটা কিন্তু আনকমন না, ঠিক আছে? এটা প্রায় প্রতি বছরই এরকম ঘটনা আমরা শুনি, মানে বেশ কিছু মানে একাধিক মেডিকেল কলেজে এরকম ঘটনা শোনা যায়। তো এই জিনিসটা কেন হয়? দেখা যায় যে এটা মোস্ট অফ দ্য টাইম তাদের ক্ষেত্রেই হয় যারা হচ্ছে মানে নিজ ইচ্ছায় মেডিকেল কলেজে আসে নাই, যার কারণে কি আসলে জোর করে তো কোনো কিছু করানো যায় না, ঠিক আছে? তাই কারো যদি আসলে এই মেডিকেল কলেজে ইয়া না থাকে, মানে যাওয়ার ইচ্ছা না থাকে, তার কখনোই আসা উচিত না, ঠিক আছে? কখনোই না। এখন একটা জিনিস সম্পর্কে বলি যে সবকিছুই কিন্তু এই মেডিকেল লাইফে তুমি জাস্ট ব্যালেন্স করতে পারো, তাহলে দেখবে যে সবকিছু খুবই স্মুথলি যাবে, ঠিক আছে? ওখানে আমি তিনটা পি এর কথা বলবো, অনেকে আর একটা ফোর্থ পিও আনে, সেটার কথা সেটা আসলে সবসময় হয় না, বাট এই তিনটা জিনিস অনেক সময়, একটা হচ্ছে প্রথমত হচ্ছে পড়াশোনা, পড়াশোনা তো তোমাদের মেইন টার্গেট অবশ্যই, কারণ তোমরা এখানে পড়াশোনা করার জন্যই আসছো। আর প্রাইভেট করা বা প্রেম করা এগুলো তো হচ্ছে তোমাদের এক্সট্রা, যেমন প্রাইভেট করা বা সমস্যা নাই। আর প্রেম জিনিসটা কি, যে এটার কারণে অনেকের অনেকের হচ্ছে
উন্নতি হয়, আবার অনেক ক্ষেত্রে অবনতি হয়, ঠিক আছে? বাট এই জিনিসটা আসলে যদিও বা করা উচিত না, মানে আমি ধর্মীয় দিক থেকে যদি বলি যে অবশ্যই প্রেম করা উচিত না, বাট এখন যদি করে আর কি কেউ, ঠিক আছে, তাহলে এই বিষয়টা হচ্ছে কি, তুমি সবকিছু যদি ব্যালেন্স ঠিকঠাক মতো রাখতে পারো, তাহলে দেখবা যে কোনো কিছুই হচ্ছে মানে কম্প্রোমাইজ হবে না, ঠিক আছে? কোনো একটা বেশি করতে গিয়ে আরেকটা যেন কম না হয়ে যায়, ঠিক আছে? মানে পড়াশোনাটা বিশেষ করে তোমরা খেয়াল রাখবা, পড়াশোনার জন্য কখনোই কম্প্রোমাইজড না হয়। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি যে মেডিকেল লাইফ কিন্তু একটা ম্যারাথন। ম্যারাথন তোমরা তো জানো কি, যে ম্যারাথন হচ্ছে একটা লম্বা রেস, ঠিক আছে? এখানে 42 কিলোমিটার দৌড়ানো লাগে, তার মানে অনেক লম্বা একটা ডিস্টেন্স দৌড়ানো লাগতেছে। তা এখন একটা লম্বা ডিস্টেন্স তুমি যদি দৌড়াইতে যাও, ঠিক আছে, যারা অ্যাটলিস্ট দৌড়াদৌড়ি করছে তারা তো নিশ্চয়ই জানো, আরো ভালো বুঝবা, যে তোমরা একটা লম্বা ডিস্টেন্স যদি দৌড়াতে দাও, তুমি যদি আগে একদম খুব জোরে দৌড় দাও, তোমার কি বাকি রাস্তা দৌড়ানোর মতো এনার্জি থাকবে? থাকবে না তো, তাই না? তাই এখানে কিন্তু আর ম্যারাথনের বিষয়টা কি, তোমরা যারা ম্যারাথন সম্পর্কে আরো ভালো জানো, তোমরা তোমরা হয়তো বা জানো যে প্রথম দিকে দেখা যায় যে কেউ একদম শেষের দিকে ছিল, সেই কিন্তু দেখা যায় যে রেসে একদম প্রথম দিকে পজিশনে চলে আসছে, কারণ এটা যেহেতু একটা অনেক লম্বা রেস, ঠিক আছে, এখানে কখন কি হয় বলা যায় না। এজন্য এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা লম্বা রেস, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, তোমরা তো হচ্ছে খরগোশ কচ্ছপের গল্প তো সবাই জানো, বাচ্চাকাল থেকে শুনছো, বিষয়টা এরকম, ঠিক আছে? তাই কখনো কিন্তু মানে এখানে তোমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে? তোমরা যদি রেগুলার থাকো, তোমরা যদি পড়াশোনার প্রতি কনসিস্টেন্ট থাকো, তার মানে তুমি রেগুলারলি আস্তে আস্তে মানে কম করেই তোমরা পড়তেছো, বাট তুমি রেগুলারলি পড়তেছো, ঠিক আছে, দ্যাটস এনাফ ফর ইউ। এটা মনে রাখবা, আর এটা কিন্তু কোনো স্প্রিন্ট না। এরকম মনে করো দেখা দেখা গেল যে হ্যাঁ মেডিকেল কলেজে হোক বা যেখানে হোক, রেজাল্টের তো উঠানামা সবখানেই থাকবে, এটা নর্মাল, ঠিক আছে? কেউ মনে করো তোমার ফ্রেন্ড অনেক ভালো করতেছে, তুমি হয়তো বা পারতেইছো না, ঠিক আছে? এটা নিয়ে একদমই হতাশ হওয়ার কোনো কারণে আমি বলছি যে এটা ম্যারাথন, এটা কোনো স্প্রিন্ট না। স্প্রিন্ট মানে কি, যে এটা একেবারে টান দিয়ে দৌড়াইতে হয়, ঠিক আছে? এখানে কোনো মানে থামাথামির সময় নেই, বিষয়টা কিন্তু এরকম না, এটা মেডিকেল লাইফটা একটা ম্যারাথন, এটা মনে রাখবা। তাই এখানে অনেক উঠানামা হবে, অনেক কিছুই হবে, অনেক আপস এন্ড ডাউনস হবে। তাই এগুলো নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, তুমি তোমার মতো চেষ্টা করে যাবা, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমি শেষের দিকে বলবো, সেটা হচ্ছে যে মেডিকেল লাইফ কিন্তু একটা অ্যাডভেঞ্চার, ঠিক আছে? সত্যি কথা, মানে আমার অ্যাটলিস্ট আমার নিজের এক্সপিরিয়েন্সে যেটা মনে হয়েছে, এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের মানে এটাকে অনেক মানে ঠিক আছে, এটাকে প্যারা হিসেবেই মানুষজন নেয়, যে মানে এটা করা লাগতেছে ওইটা করা লাগতেছে, হ্যাঁ, সত্যি কথা। বাট আমি মনে করি যে এই প্রত্যেকটা মেডিকেল লাইফে যত কিছু আমি করতেছি, প্রত্যেকটা কিন্তু আমার মানে এক একটা স্টেপ, ঠিক আছে? আমি এক একটা স্টেপ, যত বেশি স্টেপ ক্রস করতেছি তত বেশি কিন্তু আমি আমার টার্গেট, অর্থাৎ ডাক্তার হওয়ার যে টার্গেট, সেই টার্গেটের দিকে কিন্তু আমি এগোচ্ছি, ঠিক আছে? এজন্য আমি সবসময় যাই করি না কেন, আমি নিজের মানে এনথুসিয়াস্টিক্যালি করার চেষ্টা করি, ঠিক আছে? এবং তোমরা যদি এরকম করো, দেখবা যে মেডিকেল লাইফে প্যারাটাকে আর প্যারা মনে হবে না, বুঝতে পারছো? মনে হবে যে এটা তুমি নিজের জন্যই করতেছো, এটা সবসময় মনে রাখবা, এটা তুমি নিজের জন্যই করতেছো। এবং তুমি কিন্তু এক সময় মানে তুমি নিজের টার্গেটটা চিন্তা করো, তুমি নিজেকে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে শুধু চিন্তা করবা না, নিজেকে একজন ডাক্তার হিসেবে চিন্তা করবা, যে তুমি একজন ডাক্তার হলা, মানে একজন ডাক্তার হলে তোমাকে কি কি করতে হবে, মানে তুমি নিজের, এটা কিন্তু আসলে কোনো কোনো ছেলে খেলা না, ঠিক আছে? ডাক্তার সবাই হইতে পারে না, এবং এই জন্য কিন্তু অনেক বেশি কাঠখড় পোড়াইতে হবে তোমাদেরকে। তুমি যদি নিজেকে ওই অবস্থানে চিন্তা করো, তাহলে কিন্তু দেখবে যে এটা তোমার কাছে প্যারা মনে হবে না, ঠিক আছে? তুমি মনে তোমাদের এটা মনে হবে যে হ্যাঁ আমি তো ডাক্তার হওয়ার জন্যই এসব করতেছি, তাই যা হয় হোক, ঠিক আছে? এবং মেডিকেল লাইফ এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে নিবা, ঠিক আছে তোমরা? এবং এখান থেকে যতটুকু সম্ভব, ঠিক আছে, তোমরা এক্সপ্লোর করবা, যতটুকু জানার সম্ভব, হ্যাঁ, বিভিন্ন ধরনের তোমরা এক্সপিরিয়েন্স তোমরা পাবা, ঠিক আছে? এখন তো আর এইটুকু ভিডিওতে আর আমি তো আর সবকিছু বলে বুঝাইতেও পারবো না, তোমরা যখন আসলে মেডিকেল লাইফ শুরু করবা, তখন তোমরা আস্তে আস্তে সবই বুঝতে পারবা, ঠিক আছে? অনেক বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হবে তোমাদের, ঠিক আছে, বিভিন্ন ফেজে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স, তো সবকিছু থেকে যতটুকু সম্ভব তোমরা হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করবা, ঠিক আছে? তো এটুকুই আমার ভিডিও, তো যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এটা তোমাদের উপকার হবে। আর যেটা আমি সবসময় বললাম, যে মেডিকেল লাইফটা তোমরা যতটুকু তোমরা নিজেদের মতো চেষ্টা করে যাবে, ঠিক আছে, বাকিটা আল্লাহর হাতে, এবং ইনশাল্লাহ তোমাদের তোমাদের চেষ্টা আল্লাহ ব্যর্থ করবেন না, সবই ইনশাল্লাহ হয়ে যাবে, এত প্যারা নেওয়ারও কিছু নেই, হ্যাঁ। আর যারা ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং এবং ফলো করবা আমাকে, আমার সাথে, তাহলে আরো
এরকম আরো অনেক কন্টেন্ট ইনশাল্লাহ আমি দিব আস্তে আস্তে, যেটা হচ্ছে তোমাদের মেডিকেল লাইফ রিলেটেড। তারপরে মনে করো যে এমনিতেই মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে তো আমি কাজ করতেইছি, প্লাস আমি এই জিনিসটা নিয়েও ইনশাল্লাহ কাজ করব। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।